ওয়েলকাম স্টুডেন্টস, তাহলে আমরা চলে এসেছি আমাদের আজকে নতুন অধ্যায় নতুন ক্লাসে। সবাইকে গুড আফটারনুন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো সেই বিষয়ে যাওয়ার আগেই সবাইকে গুড আফটারনুন। হ্যালো, সবাইকে গুড আফটারনুন। এবং চলো আমরা শুরু করব। শুরু করার আগে আগের দিনের একটা অঙ্ক আমাকে বলেছিলে প্রশ্নটা করেছিলে, সেটা একটুখানি আলোচনা করে নিই, দেন আমি আজকের যে বিষয়টা সেটা। আগের দিনে এই প্রশ্নটা করেছিলে যে √10 প্লাস √8 আর √15 প্লাস √3 এদের মধ্যে কে বড়। কিন্তু এটা আমরা কি জানি যে আমরা এটাকে হোল স্কোয়ার করে মানে হোল স্কোয়ার করে সেখান থেকে আমরা বড় ছোট বার করি, কিন্তু সেখানে বলেছে বর্গ না করে বড় ছোট বার করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করব, একটু অন্যরকম ট্রিকের মাধ্যমে করব। ঠিক আছে, খুব সহজ ব্যাপার, খুব কঠিনও কিছু নয়। তাহলে এখানে দেখো 10 আছে আর 8 আছে, তাহলে 8 10 কত হয় 80। এখানে কত হচ্ছে 3 আর 5, 3 আর 5 কত হয় 15 আর 3 45। আচ্ছা, এবার সবার প্রথমে একটা কথা বলে দিই যে যদি শর্ট কোয়েশ্চেন হয় তাহলে সেই ক্ষেত্রেও এই প্রসেসটা ইউজ করতে পারো, এমন নয় যে পারো না। না হলে 2 নম্বরের কোয়েশ্চেন হলে হোল স্কোয়ার করেই নর্মালি দেবে। যদি একান্ত বলে যে না হোল স্কোয়ার না করেও এটা প্রমাণ করতে হবে, তাহলে এই প্রসেসটা দেখো। তাহলে কি করলাম, 8 10 80, 3 15 45। ঠিক আছে, গুণ করে আমরা দেখলাম দুটো রেজাল্ট। এবার এখানে বলো 80 বড় না 45 বড়? 80 বড়, খুব ভালো বিষয়। এবার কি করব, পরের লাইনে উভয় দিকে বর্গমূল করে দেব। হলো। এরপরে পরের কি করব, উভয় দিকে 2 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, দেখো প্রথমে কি করলাম, এই দুটো সংখ্যাকে গুণ করলাম 80, তারপরে কি করলাম 3 15 45। তা আমাকে বর্গ করতে বারণ করা, যে বর্গমূল করেছি। ঠিক আছে, তাহলে বর্গমূল করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এইবার 8 আর 10 কত হয় 18, 15 আর 3 কত হয় 18। তাহলে উভয় দিকে এবারে 18 যোগ করে দেবো। যেরকম সমান চিহ্ন কাজ করে সেরকম এটা সমীকরণ হয়ে যাচ্ছে, সেরকম ভাবেই কাজ করছে। উভয় দিকে কি করলাম 18 যোগ করে দিলাম। ওকে, এইবার 18টাকে ভাঙবো। 10 প্লাস 8 আর এই 80টাকেও ভাঙবো 10 ইন্টু 8। ডান। এবার এদিকের 18টাকে ভাঙবো 15 প্লাস 3, এদিকের 45টাকে ভাঙবো 15 ইন্টু 3। দেখো বোঝা যাচ্ছে? ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। এরপর 10কে লেখা যায় √10 তার হোল স্কোয়ার, √8 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 লেখা যায়, কোনো অসুবিধা নেই। এবার 15কে কি লিখতে পারি, √15 তার হোল স্কোয়ার, কেন কি √x তার হোল স্কোয়ার মানেই x। এই √3কে কি লেখা যাবে, 3কে লেখা যাবে √3 তার স্কোয়ার। এবার এখানে 2 √15 ইন্টু 3 আছে, এটাকে কি লিখতে পারি 2 √15 ইন্টু √3। বোঝা গেল? এত দূর অবধি সবার কনসেপ্ট ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এইবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কার ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে করেছো। তাহলে আমরা কি বলতে পারি, √10 প্লাস √8 তার হোল স্কোয়ার গ্রেটার দেন √15 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এবার হোল স্কোয়ার যদি তাদের স্কোয়ার যদি এইটা বড় হয় এর থেকে, তার মানে কি √10 √8 ইজ গ্রেটার দেন √15 √3। এটা প্রমাণ করতে পারি এইভাবে যে কে বড়, যদি বর্গ করতে না বলে, বর্গ না করে। দেখো এখানে কোথাও আমরা বর্গ করিনি, ঠিক আছে, এটা তো ফর্মুলায় ফেলেছি, পূর্ণবর্গের অভেদাবলিতে ফেলেছি, কিন্তু আমি বর্গ করিনি, হোল স্কোয়ার করিনি কোথাও। মানে স্কোয়ার করে যেটা আমরা বার করি, ওইতে যেরকম মেথডে করা আছে স্কোয়ার করে দেখা হয়,
ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই মোটামুটি আগের দিনে এই অঙ্কটা ছিল যেটা বলা বাকি ছিল। তো এরপরে আমরা চলে যাব আজকে আমাদের নতুন যে বিষয় সেই বিষয়ের আলোচনা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অংশীদারি কারবার, এই অধ্যায় নিয়ে। ঠিক, এবার অংশীদারি কারবার সম্পর্কে আমরা কি জানি, তাহলে আগে কারবার একটুখানি বুঝিয়ে দিই। কারবার মানে কি? বিজনেস। তাহলে বিজনেস কি হয়, যে আমরা কিছু মূলধন নিয়োগ করি, সেই মূলধন থেকে আমরা কিছু কাঁচামাল ক্রয় করি, সেই ক্রয় করা কাঁচামাল দিয়ে আমরা কিছু জিনিস বানাই, প্রোডাক্ট বানাই, ঠিক আছে, কোনো বস্তু বা কোনো দ্রব্য বানাই, সেইটাকে তারপরে আমরা একটা লাভের অংশ রেখে বিক্রি করি, তাহলে এটাকে আমরা বিজনেস বলবো। তাহলে বিজনেস কথাটা আর পার্টনারশিপ, এখানে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, এর মধ্যে পার্থক্যটা কি আছে? তার মানে বিজনেস করতে গেলে যে সবসময় কোনো পার্টনার লাগবে এমন কোনো কথা নেই। দুই বন্ধু মিলে বিজনেস করতেও পারে, একা আমি নিজেও বিজনেস করতে পারি। তাহলে যখন আমরা পার্টনার নিয়ে বিজনেস করব তখন সেই বিজনেসটাকে বলবো পার্টনারশিপ বিজনেস। যখন আমি একা বিজনেস করব সেটা কিন্তু আর পার্টনারশিপ বিজনেস নয়। তাহলে বোঝা গেল? তাহলে বলেছে এক বা একাধিক, ঠিক আছে, আমার একজন পার্টনার হতে পারে অথবা আমার একাধিক পার্টনার হতে পারে। তার মানে মিনিমাম কজন লাগবে অংশীদারি কারবারে? দুজন মিনিমাম লাগবে। তাহলে দুজন বা দুজনের থেকে বেশি, বা আমার ক্ষেত্রে আমার এক বা একাধিক কিন্তু পার্টনার থাকতে পারে যাদের সাথে আমি ব্যবসা করছি, ঠিক আছে। তাহলে দুইজন বেসিক জন প্রয়োজন একটা পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবারে, বা দুইয়ের থেকে বেশি জন থাকতে পারে যারা কি করলো, কিছু অর্থ দিল, কিছু অর্থ লগ্নি করলো। লগ্নি শব্দের অর্থ ইনভেস্ট করা, ঠিক আছে। তাহলে কিছু অর্থ ইনভেস্ট করলো, তাহলে যেই অর্থটা ইনভেস্ট করলো সেই অর্থটাকে আমরা কি বলবো? মূলধন। বোঝা গেল? তাহলে ব্যবসায় যে অর্থটা আমরা লগ্নি করলাম বা যেই টাকাটা দিলাম সেটা কি বলবো? ইনভেস্টমেন্ট বা মূলধন, ঠিক আছে, বা ক্যাপিটালও বলা হয়ে থাকে। মূলধন বা ক্যাপিটাল, বা এটা আমার ইনভেস্টমেন্ট, আমি এত টাকা ইনভেস্ট করেছি, ঠিক আছে। সেকেন্ড বিষয় কি আসে? লাভ্যাংশ বন্টন। লাভ্যাংশ বন্টন মানে আমি একটা টাকা ইনভেস্ট করেছি, ধরো 1000 টাকা, আমার এক বন্ধু আছে সে ইনভেস্ট করেছে 2000 টাকা, এবার দেখা গেছে লাভ হয়েছে 100 টাকা, ঠিক, লাভ হয়েছে কিন্তু বললাম। তাহলে এই লাভের মধ্যে আমি কত টাকা পাবো আর আমার বন্ধু কত টাকা পাবে সেটা কিভাবে ডিসাইড হবে? সেটা ডিসাইড করার অনেক রকম প্রসেস আছে। তাহলে লাভ্যাংশটা বন্টন কিভাবে হবে, তার মানে যে লাভের যে পরিমাণ সেটা বন্টন কিভাবে হবে, সেটার 3টে রাস্তা আছে। ধরো প্রথম রাস্তা, সমান সমানে ভাগ হয়ে যাবে। আমি বললাম যে না, আমিও 100 টাকার মধ্যে 50 টাকা পাবো, আমার বন্ধু 100 টাকার মধ্যে 50 টাকা পাবে, এইটা সমান সমান ভাগ। সেকেন্ড কি হতে পারে, যে না, আমি 1000 টাকা দিয়েছি, আমার বন্ধু বেশি দিয়েছে, তাহলে আমি যা পাবো আমার বন্ধু তার ডবল পাবে, ঠিক। তার মানে কি হবে, এইটাকে আমি মূলধনের অনুপাতে ভাগ করব। মূলধনের অনুপাত কত? 1:2। তাহলে মূলধনের অনুপাতে এই টাকাটাকে কি করবো? 100 টাকাকে আমি ভাগ করে দেবো। তার মানে আমি যা পাবো আমার বন্ধু আমার থেকে দ্বিগুণ পাবে, কারণ ও আমার থেকে বেশি টাকা ইনভেস্ট করেছে। তাহলে এটা 2 নম্বর কন্ডিশন গেল। আর 3 নম্বর কন্ডিশন গেল যে না সমান ভাগে ভাগ হবে না মুলধনের অনুপাতে ভাগ হবে, বলে দিলাম যে না আমি 70-30 নেব, ঠিক। ব্যবসাটা আমার, আমি মেনটেন করছি, আমি চালাচ্ছি, তুমি যত টাকাই দাও না দাও আমি তোমাকে 70-30 রেশিওতে দেবো, বা 70% আমি রাখবো, 30% তোমাকে দেবো, এইভাবে। এবার এটা কিন্তু কি হবে, ব্যবসা শুরু হওয়ার আগে এই যে নিয়ম কানুন বা এই যা কিছু রুলস যেভাবে হবে, আমি বলছি না যে সবসময় মূলধনের অনুপাতেই হবে, বইয়ের অঙ্কতে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মূলধনের অনুপাতে আছে, তার মানে মূলধনের অনুপাতেই হয় এমন কিন্তু নয়। আবার অনেক অঙ্কে দেখবে বলবে কিছু টাকা সমান ভাগে ভাগ করেছে, আবার কিছু টাকা মূলধনের অনুপাত বা কাজের দিনের অনুপাতে নিয়েছে। তো সেইটা সব ডিপেন্ড করছে যে দলিলে কি লেখা আছে। বিজনেস শুরু করার আগে একটা দলিল তৈরি করতে হয়, যেটাকে বলা হয় পার্টনারশিপ ডিড, ঠিক আছে, বা অংশীদারি দলিল। তাহলে সেই দলিলের মধ্যে যেটা লেখা থাকবে যে কে কত টাকা পাবে বা কিরকমভাবে টাকার ডিস্ট্রিবিউশন হবে, ঠিক সেইভাবেই হবে। আমি বলছি বলেই হবে এরকম নয় কিন্তু, কেউ এসে হঠাৎ করে বললো যে না আমার বেশি টাকা লাগবে আমি বেশি খাটছি, সেরকম করলে চলবে না। এইবার এই খাটছি থেকেই মনে পড়লো যে আরেকটা জিনিস হয়, আরেকটাকে বলা হয় ওয়ার্কিং পার্টনার। কেউ আছে, ধরো আমি বিজনেসে সময় দিতে পারছি না, কিন্তু আমার কাছে টাকা আছে, আমি টাকা ইনভেস্ট করছি। তাহলে আমি কি করলাম, যে আমি একটা বিজনেস শুরু করে আমি কাউকে বললাম ভাই তুই বিজনেসে চালা, আমাকে শুধু প্রফিটটুকু দিয়ে দিস, আমার এতটা % প্রফিট আমাকে দিয়ে দিস। তাহলে কেউ একজন এসছে, সে কিন্তু পার্টনার হিসেবে কাজ করছে, কিন্তু সে কাজের পার্টনার, মানে আমি বিজনেসটাকে চালাতে পারছি না কিন্তু সে বিজনেসটাকে চালাচ্ছে, তখন সেটাকে বলা হয় ওয়ার্কিং পার্টনার, ঠিক আছে। বা বাংলায় বলা হয় যে শ্রমদাতা অংশীদার, ঠিক আছে। বইয়ের দেখবে একটা অঙ্কে লাস্টে রয়েছে যে
যে বইয়ের একটা অঙ্ক আছে, একদম তোমাদের টেক্সট বইয়ের শেষের একটা অঙ্ক, তো যেখানে যারা ব্যবসা চালাচ্ছে তাদেরকে একটা ভাতা মানে কিছু একটা এক্সট্রা টাকা তাদেরকে দেওয়া হবে। কেন? তারা পুরো ব্যবসাটাকে দেখছে, সামলাচ্ছে, আরেকজন শুধু টাকা দিয়েছে, সে ব্যবসায় কোনো মানে মন দেয়নি, মানে মন বলতে যে ব্যবসা কিভাবে যাবে, কিভাবে পুরো বিজনেসটাকে আমরা গ্রো করব সেইগুলো। তো এইখানে হচ্ছে এই তিনটে কন্ডিশনে লাভ্যাংশ বন্টন হতে পারে। তাহলে কি হবে? অংশীদারি কারবার মানে কি? দুইজন বন্ধু, দুইজন ব্যক্তি, যে কোনো দুজন ব্যক্তি হতে পারে বা তার থেকে বেশি হতে পারে, কিন্তু মিনিমাম দুজন থাকতেই হবে, ঠিক? নিয়ে একটা কিছু মূলধন লগ্নি করলো, কিছু ক্যাপিটাল ইনভেস্ট করলো, ইনভেস্ট করে যে ব্যবসা শুরু করলো সেইটাকে আমরা বলবো অংশীদারি কারবার, ঠিক? এবার যেই টাকা যত সময়ের জন্য খাটবে বা যেই টাকা যত সময়ের জন্য থাকবে এবং সেইটার লাভ্যাংশ কিভাবে পাবো সেটা ডিপেন্ড করছে কিভাবে লাভ্যাংশ বন্টন করা হবে। সেইটা কি কোথায় লেখা থাকে? সেটা হল লেখা থাকে পার্টনারশিপ ডিডে, সেটা লেখা থাকে পার্টনারশিপ ডিডে বা অংশীদারি দলিল যেটাকে আমরা বলি। তো সেই দলিল অনুযায়ী অঙ্কগুলো এখানে পাবে, এবার সেইভাবেই আমরা অঙ্ক করব, ঠিক আছে? আমরা ছোটোবেলায় মিশ্রণ করেছি, অনুপাত সমানুপাত করেছি, তাহলে সেইগুলোর ক্ষেত্রে যেরকমভাবে আমরা অঙ্ক করেছিলাম ঠিক এইখানে সেরকমভাবেই অঙ্ক হবে। আর অংশীদারি কারবার আর দু ধরনের হয়, সেই জিনিসটা একটু বলে দিই যে অংশীদারি কারবার দু ধরনের হয়, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবারের ডেফিনেশন কি বলছে? বলছে অংশীদারি কারবার তার মূলধন সমান সময় ধরে নিয়োজিত হলে তাহলে সেটাকে সরল অংশীদারি কারবার বলে, আর যদি মূলধন সমান সময়ের জন্য নিয়োজিত না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? মিশ্র অংশীদারি কারবার। মানে ধরো এই 1000 টাকা আমি 1 বছর রাখলাম, কিন্তু আমার বন্ধু এই 2000 টাকা প্রথম 4 মাস রেখেছিল, তারপরে বাকি ক মাস পরে রইল 8 মাস, বাকি 8 মাস কি করলো? 1000 টাকা এখান থেকে তুলে নিয়েছে, 1000 টাকা কি করেছে? তুলে নিয়েছে। তার মানে আরো বাকি 1000 টাকা ক মাস গেল? বাকি 1000 টাকা 8 মাস খাটলো। তাহলে দেখো এই অংশীদারি কারবারটাকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার, কারণ দুজনে কিন্তু সমান সময়ের জন্য টাকা রাখিনি। তখন সেই ক্ষেত্রে মূলধনটা কি হয়ে যাবে? আমার 1000 টাকা কত? 1 বছর, 1 বছর মানে কত? 12 মাস। তাহলে আমার 1000 টাকা ছিল 12 মাস, তাহলে 1000 ইন্টু 12, এটা 1 মাসের হিসাবে মূলধন হচ্ছে, 1 মাসের হিসাবে মূলধন হচ্ছে। আর আমার বন্ধুর ক্ষেত্রে কি হয়েছিল? এটা আমার হয়ে গেল, তার মানে আমার ক্ষেত্রে 12,000 টাকা হলো 1 মাসের হিসাবে। আর আমার বন্ধু কি করলো? এই যে 2000 টাকা 4 মাস রেখেছিল, তারপরে বললো ভাই আমার টাকা লাগবে, আমি 1000 টাকা তুলে নিচ্ছি। তাহলে 2000 টাকা গেল 4 মাস, তাহলে 2000 ইন্টু 4 প্লাস ওর 1000 টাকা তুলে নিয়েছে 4 মাস পর, তার মানে এখন 1000 হয়ে গেছে, ইন্টু 8 সমান কত হয়ে গেল? 4 দুগুণে 8 আর 8 ওর হয়ে গেল 16,000 টাকা। তাহলে যদি ও 2000 টাকা পুরো 12 মাসের জন্য রাখতো তাহলে 24,000 টাকা হতো, আর আমার 12,000 টাকা হতো। কিন্তু দেখা গেল যে আমি 1000 টাকাই রেখেছিলাম, কিন্তু পুরো 12 মাস আমি রেখেছিলাম, তাহলে আমার টাকার পরিমাণ 12,000 টাকা। কিন্তু আমার বন্ধু কি করলো? 2000 টাকা 4 মাস রাখার পর 8 মাস পর বা 4 মাস পর কি হলো? 1000 টাকা তুলে নিল, তাহলে ওর 1000 টাকা কমে গেল, তাহলে সেই বাকি 1000 টাকা বাকি 8 মাস খাটলো। তার মানে ওর টোটাল ক্যাপিটাল মাস হিসাবে 1 মাস হিসাবে ওর টোটাল ক্যাপিটালটা কি হয়ে গেল? 16,000। ডিফারেন্সটা দেখো কমে গেল। যদি এটাই 12 হতো আর ওরটা 2000 রাখলে 24,000 হতো, তখন দেখো ডিফারেন্সটা 12,000 টাকার হতো। এখন ডিফারেন্সটা দেখো 4,000 টাকার হয়েছে। কেন? কারণ ও 4 মাস পর টাকা তুলে নিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে রিটার্ন মানে প্রফিট, যদি আমি বলি প্রফিট বা রিটার্ন যেটা বলো, সেটা কিন্তু কি হবে? কমে যাবে। কারণ ও 2000 টাকা রাখলে ওর বেশি প্রফিট পেত, কিন্তু যেহেতু 2000 টাকা ও পুরোপুরি রাখতে পারেনি 12 মাসের জন্য, তখন এটা কি হয়ে গেল? সরল অংশীদারি কারবার থেকে মিশ্র অংশীদারি কারবার হয়ে গেল। কিন্তু প্রথমে যেটা বলেছিলাম 1000 টাকা 1 বছর ও 2000 টাকা 1 বছর, যদি দুটোই সমান সময়ের জন্য রাখতো তাহলে কি হতো? ওটা সরল অংশীদারি কারবার হতো। বোঝা গেল? ডান। চলো এবার আমরা যাব প্রশ্নে। আমাদের সব আলোচনা শেষ, এবার আমরা বহু বিকল্পীয় প্রশ্ন। এবার সবার প্রথমে বলে দিই, বহু বিকল্পীয় এবং সত্য মিথ্যা শূন্যস্থান থাকবে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট 5 নম্বরের জায়গা। সেই 5 নম্বরে কিন্তু প্রশ্নটা বা এলএকিউ যেটা 5 নম্বর থাকে, এটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে এই অধ্যায়টা করবে তোমরা, ঠিক আছে? চলো এমসিকিউতে যাই। প্রথম এমসিকিউ কি বলছে? কোনো যৌথ ব্যবসায় মানে পার্টনারশিপ বিজনেস, যৌথ ব্যবসা মানেই পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? যৌথ ব্যবসায় এ, বি ও সি যথাক্রমে 2000 টাকা, 1500 টাকা, 2500 টাকা নিয়ে বিনিয়োগ করলো, ঠিক আছে? তাহলে বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত, ঠিক? তার মানে মনে রাখবে তাদের যে মূলধন আছে সেই মূলধন তারা যেই অনুপাতে দিয়েছে বা যেরকমভাবে তারা, হ্যাঁ তোমরা কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি, খুব সহজ জিনিস। তাহলে মনে রাখবে যে তারা যেই অনুপাতে টাকা দিয়েছে
প্রিন্সিপালটা যেই অনুপাতে যাচ্ছে, প্রিন্সিপালের কত দিয়েছে, এ দিয়েছে 2000, বি দিয়েছে 1500, সি দিয়েছে 2500, তাহলে তাদের লাভ বা লাভ্যাংশ তারা ঠিক মূলধনের অনুপাতেই কিন্তু পাবে, যদি অঙ্কে ডিরেক্টলি কিছু না বলা থাকে। তাহলে লাভ্যাংশের পরিমাণ মানে কি, তাদের মূলধনের অনুপাতে সেটাই হবে লাভ্যাংশের অনুপাত। লাভ্যাংশের অনুপাতটা কি হবে, মূলধনের অনুপাতের সমান। ঠিক, তাহলে A/B / C কি হবে, 2000 / 1500 / 2500। তো যদি অঙ্কে কিছু না বলে থাকে তাহলে বুঝবে যে লাভ্যাংশ অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গেই সমান হবে। তাহলে এখানে কি হলো, দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো, তাহলে পড়ে রইল 20, 15, 25, 5 দিয়ে কাটবো, 4 5 20, 3 5 15, 5 5 25। তো যারা উত্তর বলেছো 4:3:5 তারা সকলেই ঠিক বলেছো। ঠিক আছে, যারা 4:3:5 বলেছো বা অপশন বি বলেছো তারা সকলেই ঠিক বলেছো। বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাব। বলেছে রামবাবু ও রহিমবাবু, এটা হচ্ছে আচ্ছা 15 লক্ষ টাকা এবং একটা শূন্য, এটা এখানে একটা শূন্য বেশি আছে, এখানে একটা শূন্য কমবে, কারণ এটা 1 লক্ষ টাকা আছে, তাহলে এটা 15 লক্ষ হয়ে গেছে, এটা এখানে একটা শূন্য হবে না। ঠিক আছে, তাহলে 1.5 লাখ টাকা, 1,50,000 টাকা। আর রহিমবাবু, রামবাবু হচ্ছে 1,50,000 আর রহিমবাবু কি করেছে, 1 লাখ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে 7,500 টাকা ক্ষতি হলো, তাহলে রামবাবুর ক্ষতির পরিমাণ। ঠিক, তার মানে যেই অনুপাতে তারা টাকা দিয়েছে সেই অনুপাতে ক্ষতিও তাদেরকে ভাগ করে নিতে হবে। তাহলে সবার প্রথমে তাদের মূলধনের অনুপাতটা বার করি। তাহলে মূলধনের অনুপাত কি হবে, 1,50,000 / 1 লাখ। এক দুই তিন চার, 1 2 3 4, তাহলে 10 আর 15, তার মানে 5 দিয়ে 3, 5 দুগুণে 10, তাহলে 3:2। এইটা হয়ে গেল তাদের কি, মূলধনের অনুপাত। তার মানে এটাই তাদের লাভ্যাংশ বা যে ক্ষতির ভাগটা এই অনুপাতেই ভাগ হবে। ওকে, তাহলে বলেছে ক্ষতি কত হয়েছে, বছরের শেষে 7,500 টাকা ক্ষতি হলো, তাহলে রামবাবুর ক্ষতির পরিমাণ। ঠিক, তাহলে রামবাবুর ক্ষতির পরিমাণ, বছরের শেষে ক্ষতি কত, 7,500, তাহলে রামবাবুর ক্ষতির পরিমাণ কি করে বার করব, 7,500 আছে, 7,500 ইন্টু আনুপাতিক ভাগাহার হিসাবে কত হচ্ছে 3 + 2, আর রামবাবু জানতে চেয়েছে, তাহলে রামবাবু মানে প্রথমেই যিনি আছেন তার 3/5 ভাগ, তাহলে 7,500 ইন্টু 3/5, 5 দিয়ে কাটবো, 4,500 টাকা। অপশান 4,500। কে উত্তর লিখেছে অপশানে? সাউন্ড আসছে না, সাউন্ড পাচ্ছ তোমরা? হ্যালো চেক। অপশানে 4,500 টাকা। বোঝা গেল? কে লিখেছে সাউন্ড আসছে না একবার দেখি ওপরে। হ্যাঁ জয়শ্রী, তুমি একবার হ্যাঁ একবার তুমি বেরিয়ে যাও, একবার বেরিয়ে যাও লাইভ থেকে, আরেকবার তুমি বেরিয়ে রিজয়েন করো, তাহলে হয়তো অনেক সময় কি হয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয় ওটা। ঠিক আছে, তাহলে কি করলাম, মূলধনের অনুপাত বার করলাম। সেই মূলধনের অনুপাত মানেই সেই অনুযায়ী তারা লাভ যদি পেয়ে থাকে ক্ষতিটাও সেই অনুযায়ী পাবে, সেই অনুপাত অনুযায়ী। তাহলে 3:2 বেরিয়েছিল, তাহলে 75,000-এর 3/5 অংশ সেটাই কি হবে, রামবাবুর, আর 2/5 অংশ হলে সেটা হরিবাবুর হতো। তাহলে 75 × 3/5 কাটাকুটি হলো 4,500 টাকা। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। কি বলছে, সত্য মিথ্যা, চলো দেখে নিই।
অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন ব্যক্তির প্রয়োজন। ক্লিয়ার করে দিয়েছি শুরুতেই যে অংশীদারি ব্যবসায় কি হবে, মিনিমাম 2 জনের প্রয়োজন হবে, 2 জনের বেশিও হতে পারে কিন্তু মিনিমাম 2 জনের প্রয়োজন। তাহলে বলে যে কমপক্ষে, কমপক্ষে মানে মিনিমাম, তাহলে কমপক্ষে কজনের প্রয়োজন, 2 জনের প্রয়োজন। তাহলে এই উত্তরটা কি হবে, ফলস। উত্তরটা কি হবে, ফলস। হ্যাঁ, যারা যারা ফলস লিখেছো, সায়ন লিখেছো, স্নেহা লিখেছো। চলো নেক্সট। একটি ব্যবসায় সুমন এবং তপনের মূলধনের অনুপাত 5:4। সুমন আর তপনের মূলধনের অনুপাত দিয়েছে। বছরের শেষে মোট লাভ হয়েছে 1000 টাকা। সুমন এবং 1000 টাকা, সুমন 800 টাকা পেলে তপন, আচ্ছা বছরের শেষে মোট লাভের 1000 টাকা সুমন এবং 800 টাকা তপন পেল। তাহলে কি বলেছে, মূলধনের অনুপাত আমরা কি বলেছি বারবার, যে মূলধনের অনুপাত যা হবে লাভ্যাংশ বন্টন বা ক্ষতির বন্টনের অনুপাত তো সেটাই হবে, যদি বলে আলাদা করে কোনো কিছু না বলে। সেই ক্ষেত্রে তাহলে মূলধনের অনুপাত 5:4। তাহলে দেখে নিই যে লাভ্যাংশের অনুপাত মানে যে লাভ যেটা পেয়েছে, ও সুমন পেয়েছে 1000 টাকা আর আমাদের তপন পেয়েছে 800 টাকা। তাহলে 1000:800 করে দেখি কি দাঁড়ায়। এখানে 10:8, 2 দিয়ে কাটলাম 5:4। তার মানে দেখতে পাচ্ছি যে তারা যেই পরিমাণ টাকা পেয়েছে তার অনুপাতটা সেই মূলধনের অনুপাতের সাথে মিলে যাচ্ছে। তার মানে এটা কি একদম ঠিক। যারা যারা লিখেছো ট্রু, একদম ঠিক লিখেছো। কমেন্টে যারা লিখছো তারা একদম ঠিক লিখেছো। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? কোনো এমন আহামরি কিছু নয়, বারবার একই কথা বলছি, আহামরি কিছু অঙ্ক বা আহামরি কিছু ক্যালকুলেশন নেই। এবার আমরা চলে যাব সোজা শূন্যস্থান পূরণের দিকে। কি বলছে, অমল ও বিমল 5000 টাকা এবং 5500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 1050 টাকা লাভ হলো। অমলের লাভের পরিমাণ, একদম ঠিক। সেকেন্ডের অঙ্কটা যেটা ক্ষতি দিয়ে দিয়েছিল, এটা লাভের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে অমল কত টাকা দিয়েছে, 5000। তাহলে 5000 বিমল কত দিয়েছে, 5500। তাহলে মূলধনের পরিমাণটা বেরিয়ে গেল, মূলধনের অনুপাতটা বেরিয়ে গেল, মূলধনের পরিমাণ দেওয়া আছে। তাহলে 50:55, 5, 10, 5, 11 হয়ে গেল। তাহলে বছরের শেষে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 1050। তা এর মধ্যে কার লাভের পরিমাণ জানতে চেয়েছে, অমল। তাহলে অমল মানে প্রথমে যে আছে, তাহলে 10/10 + 11, 10/10 + 11। তার মানে 1050 × 10/21। 3 দিয়ে কাটবো, 3 3 9, 15, 3 5 15, 350, 3 7 21, 7 দিয়ে 5 7 35, 50 সমান উত্তর বেরিয়ে গেল 500 টাকা। তার মানে কি, অমলের লাভের পরিমাণ কত, অমলের লাভের পরিমাণ 500 টাকা। হ্যাঁ, যারা 500 টাকা উত্তর দিচ্ছ একদম ঠিক। চয়নিকা উত্তর দিয়েছে, সুবর্ণদীপ দিয়েছে, উপরে আরো একজন দিয়েছে, আরো 2-1 দিয়েছে। বোঝা গেল না যায়নি? হ্যাঁ, সন্তোষ কুমার দিয়েছে। চলো পরের প্রশ্ন। বলছে সুজয় x টাকা এবং বিজয় 2x টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলে বছরের শেষের বিজয়ের 500 টাকা লাভ করলো। তাহলে সুজয়ের লাভের পরিমাণ কত? তার মানে কি হয়েছে, সুজয় x টাকা দিয়েছে, বিজয় 2x টাকা দিয়েছে। তাহলে বিজয় লাভ করেছে কত, 500 টাকা। তাহলে জানতে চেয়েছে যে সুজয়ের লাভের পরিমাণ কত হবে। তাহলে কি করব, তাহলে সুজয় x = বিজয়ের 2x, খুব স্বাভাবিক ব্যাপার। এইটা এদের মূলধনের অনুপাত, সেটা কার সাথে সমান হওয়া উচিত, বিজয় আর সুজয় যেই টাকা পাবে সেই টাকার সাথে। তাহলে আমি ধরে নিলাম বিজয়েরটা দিয়ে দিয়েছে 500, তাহলে সুজয়েরটা জানি না। তাহলে সুজয়ের লাভ
সমান ওয়াই টাকা। তাহলে সুজয়ের লাভ, সুজয়ের মূলধন ইস টু বিজয়ের মূলধন, মানে সুজয়ের লাভের অনুপাত ইস টু বিজয়ের লাভের অনুপাত, এটা সুজয় বিজয়ের লাভের অনুপাত সমান সমান কি হবে, সুজয়ের লাভ যেটা ওয়াই আর বিজয়ের লাভ কত টাকা, 500 টাকা করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x/2x ইকুয়ালস টু y/500, x কেটে গেল কারণ x 0 নয়, এইখানে 2 দিয়ে 500কে কাটলাম 250, সুতরাং y এর মান কত বেরোলো, 250। তাহলে জানতে চেয়েছে সুজয়ের লাভের পরিমাণ হবে 250 টাকা। 250 লিখেছে শ্রেয়া, চয়নিকা লিখেছে, তার উপরে একজন কেউ লিখেছে, একবার দেখি, হ্যাঁ স্বর্ণদীপ লিখেছে, উপরে একজন কেউ আছে, দেখাও দেখি উপরে কার নাম বাদ চলে যাচ্ছে। সবার প্রথমে কে লিখেছে, হ্যাঁ স্বর্ণদীপ দুবার লিখেছে, চয়নিকা লিখেছে, হ্যাঁ তার আগে লিখেছে অনুরোধ, লিখেছে অনুরোধ সবার আগে 250 টাকা লিখেছে, তার আগে অঙ্কিতা লিখেছে 250, তার আগেও আবার হ্যাঁ চয়নিকা আরেকবার লিখেছিল, হ্যাঁ সায়ন লিখেছে সবার প্রথমে দেখতে পাচ্ছি, বাহ খুব ভালো। তো সায়ন সবার আগে 250 লিখেছে। তো এই মোটামুটি শূন্যস্থান পূরণ হলো। চলো এইবার সংক্ষিপ্ত উত্তরাধর্মী যাওয়ার আগে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই যে এতক্ষণ যা আমরা আলোচনা করলাম বা আমরা শর্ট কোয়েশ্চেন মোটামুটি আমরা, হ্যাঁ হ্যাঁ আমি বললাম তো সায়ন তুমি, হ্যাঁ আমি জানি বুঝেছি তুমি সবার আগে লিখেছিলে, হ্যাঁ। তো এবার যাই হোক, তো আমরা এরপরে সংক্ষিপ্ত প্রশ্নধর্মী যাওয়ার আগে একটু তোমাদের সাথে একটু আলোচনা করে নিই যে এতক্ষণ যা এমসিকিউ বা থিওরি বা আমরা শূন্যস্থান পূরণ যা করলাম, বলো ঠিক আছে, এর মধ্যে তোমাদের বলো তোমাদের কি কোনো ডাউট রয়েছে, তাহলে সেই জিনিসটা ক্লিয়ার করে তারপরে আমি পরের মানে এসে কিউতে যাবো। তোমরা বলে নাও, দেখো কেউ হ্যান্ড রেজ করছে কিনা, কারোর কোনো ডাউট আছে কিনা এতক্ষণ যা বললাম সেগুলোর মধ্যে। যদি সেগুলো কারোর কোনো ডাউট না থাকে তাহলে আমি এসে কিউর প্রশ্নের দিকে যাব। একবার দেখে নাও কেউ হ্যান্ড রেজ করছে কিনা, একবার দেখো। হ্যাঁ তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, শুধু কমেন্ট করলে তো তোমরা শুধু কমেন্ট আমি দেখবো, কিন্তু তোমরা ডিরেক্ট যদি কথা বলতে চাও বা কিছু জানতে চাও এই এতক্ষণ যা যতটুকু আলোচনা করলাম সেটা তোমরা করতে পারো। স্নেহা হ্যান্ড রেজ করে আছে, স্নেহাকে দাও ভয়েসটা। আচ্ছা হ্যাঁ যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করো, আমি এখানে তোমাদের প্রশ্ন ডিরেক্ট শুনতে পাবো, তোমাদের উত্তর দিতে পারবো। পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আবারও একটাই কথা বলে দিই, এখন আলটিমেট গাইড চলছে, তোমরা বুঝতেই পারছো যে কিছু বাছাই করা প্রশ্ন যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করছি। এছাড়া কিন্তু সারা বছর আমাদের কিন্তু লাইভ ক্লাস চলতে থাকে। শুধু এই লাইভ ক্লাসে যেরকম খুব দ্রুতগতির সাথে আমাদের জিনিসগুলো টপিকগুলো করতে হচ্ছে কারণ বিষয়গুলো তোমাদের অলরেডি জানা, ঠিক এমন তো নয় তোমরা অজানা রয়েছে, তোমরা সবাই বইয়ের অঙ্ক বইয়ের সব প্রশ্ন উত্তর সবই তোমরা করেছো। এখন তার মধ্যে থেকে কিছু বেছে ইম্পর্টেন্ট জিনিস বা কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসা সেগুলো আমরা করিয়ে দিচ্ছি। এরপরে ভবিষ্যতে তোমরা কেউ বিজ্ঞান, কেউ কলা বিভাগ বা কেউ বাণিজ্য বিভাগ নেবে, তো সব বিষয়ে আমাদের কিন্তু টিউটোপিয়াতে পড়ানো হয়। টিউটোপিয়া লাইভ অ্যাপ তোমরা ডাউনলোড করে রাখো, তোমরা যেই স্ট্রিমেই যাও না কেন সেই স্ট্রিমের পড়ানো এখানে আমাদের লাইভ ক্লাস সারা বছর চলবে, সারা বছর চলতে থাকবে এবং সেখানে আমি তোমাদেরকে ম্যাথস পড়াবো, তোমরা আমার ম্যাথসের ক্লাসে জয়েন করতে পারো। এবং এছাড়াও তোমাদের যদি এই চ্যাপ্টার বা যে কোনো রিলেটেড কোনো জিনিস তোমাদের প্রশ্ন, বইয়ের যে প্রশ্নগুলো সেইগুলো যদি আটকে থাকে বা কোনো ডাউট হয়ে থাকে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই প্রত্যেকটা অধ্যায়ের বইয়ের যে প্রশ্নগুলো সেগুলো সেখানে ডিজিটাল সহায়িকা আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা এসিকিউ এর প্রশ্নের দিকে যাই। বলছে কি একটি অংশীদারি কারবারে 3 জনের মূলধনের অনুপাত, তাহলে 3 জনের মূলধনের অনুপাত কত দিয়েছে? 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, প্রথম ব্যক্তির লাভ
তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ওই ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তো এই ব্যবসায় মোট কত লাভ হয়েছিল সেটা বার করতে বলেছে। তাহলে আমি একটা জিনিস আবারও বলছি যে আমরা কি লিখতে পারি, তিনজনের মূলধনের অনুপাত সমান সমান তিনজনের লাভের অনুপাত। কোনো ভুল নেই। তাহলে তিনজনের মূলধনের অনুপাত যা হবে তাহলে তিনজনের লাভের অনুপাতও তাই হবে, ঠিক? হ্যাঁ, তোমরা তো অঙ্ক, হ্যাঁ কোনো প্রশ্ন নেই, তোমরা লিখেছো, ঠিক আছে। তাহলে 3:8:5 ডান। তাহলে কি হলো, তিনজনের মূলধনের অনুপাত তিনজনের লাভের অনুপাত সেটা কি 3:8:5। এবার বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, পরে আসছি। তাহলে সুতরাং লিখব, না ধরি তিনজনের লাভের পরিমাণ যথাক্রমে 3x টাকা, 8x টাকা ও 5x টাকা। তাহলে তিনজনের লাভের পরিমাণ যথাক্রমে কি ধরে নিলাম, x ধরে নিলাম, 3x, 8x আর 5x টাকা, যেখানে k greater 0 হলো। এত দূর অবধি আমরা করে ফেললাম। এইবার আমরা কি করব, এইবার মোট লাভ জানতে চেয়েছে, তাহলে সুতরাং ব্যবসায় মোট লাভ জানতে চেয়েছে, মোট লাভ কত, লাভের পরিমাণ 3x, 8x, 5x, তাহলে মোট লাভ কি হবে 3x প্লাস 8x প্লাস 5x। তার মানে 16x টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ পেয়ে গেলাম 16x টাকা। এবার কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ দেখতেই পাচ্ছি 3x, তৃতীয় ব্যক্তির লাভ দেখতেই পাচ্ছি 5x। তাহলে প্রথম ব্যক্তির লাভ কি করেছে, তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম। তাহলে আমরা শর্তানুসারে কি বলতে পারি, শর্তানুসারে আমরা বলতে পারি প্রথম ব্যক্তির লাভ যদি তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয় তাহলে দুজনের লাভের অন্তরটা নিশ্চয়ই 60 টাকা। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ বেশি, কারণ প্রথম ব্যক্তির লাভ তৃতীয় থেকে 60 কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ ইকুয়ালস টু 60 টাকা। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে কি হয়ে গেল, 2x ইকুয়ালস টু 60, তাহলে x ইকুয়ালস টু কত হয়ে গেল, 30 দুগুণে 60। তাহলে x ইকুয়ালস টু কত বেরিয়ে গেল, 30 হয়ে গেল। x এর মান পেয়ে গেছি। এবার আমাকে জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে মোট লাভ কত টাকা। সুতরাং মোট লাভ কত ধরেছিলাম, মোট লাভ 16x। তাহলে 16x টাকা, তার মানে 16 ইন্টু x এর ভ্যালু কত, 30 বসিয়ে দাও, টাকা 480 টাকা। বোঝা গেল? তাহলে কি করলাম, যেটা তাদের মূলধনের অনুপাত ছিল সেটাই লাভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত। সেখান থেকে কি করলাম, 3x, 8x আর 5x, এটা কি লাভের পরিমাণটা বার করে নিলাম। তাহলে মোট লাভ কি হবে, তিনটেকে যোগ করে নিলাম,
16x টাকা, এটা মোট লাভ। এবার জানতে চেয়েছিল মোট লাভ, কিন্তু ইনফরমেশন একটা দেওয়া ছিল, সেটা হলো প্রথম ব্যক্তির লাভ ও তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ কম, তাহলে তৃতীয় ব্যক্তি মাইনাস প্রথম ব্যক্তি সমান সমান 60 টাকা। তার মানে 2x হয়ে গেল 5x মাইনাস 3x। তাহলে x ইকুয়ালস টু কত বেরিয়ে গেল? 30। তাহলে মোট লাভ কত? 16x ছিল, x এর ভ্যালু 30, তাহলে মোট লাভ 16x, 16 ইন্টু 30 মানে 16, 3 × 48, পাশে একটা শূন্য, 480 টাকা বেরিয়ে গেল উত্তর। কোনো প্রবলেম নেই। নেক্সট চলো পরের অঙ্কে যাই। দুই বন্ধুর একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, এটা লাভ। প্রথম বন্ধুর মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে দ্বিতীয় বন্ধুর মূলধন কত? তাহলে তা দ্বিতীয় বন্ধুর মূলধন জানি না, তাহলে ধরে নেব ধরি দ্বিতীয় বন্ধুর মূলধন সমান সমান x টাকা, মোট লাভ 1500 টাকা, প্রথম বন্ধুর লাভ 900 টাকা। এখন অবধি যা যা ইনফরমেশন পাচ্ছি লিখছি। এইবার দেখো ভালো করে একটা জিনিস দেখো, মোট লাভ বলেছে 1500 টাকা, প্রথম বন্ধুর লাভ 900 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ কি হবে এমনি বার করে নিতে পারবো। দ্বিতীয় বন্ধুর লাভ 1500 থেকে 900 বাদ দিয়ে দিলাম, তার মানে 600 টাকা। তাহলে কি হলো? প্রথম বন্ধুর লাভ হলো 900 টাকা, দ্বিতীয় বন্ধুর লাভ কি হলো? টোটাল লাভ থেকে প্রথম বন্ধুর লাভ বাদ দিয়ে দিলাম, তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ পেয়ে যাবো। কারণ প্রথম বন্ধু যদি 900 টাকা লাভ করে তাহলে বাকি টাকাটা তো দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ 600 টাকা। এইবার দেখো মজা, প্রথম বন্ধুর মূলধন 6000, দ্বিতীয় বন্ধুর মূলধন x, তাহলে এদের অনুপাত সমান সমান প্রথম বন্ধুর লাভ ইস টু দ্বিতীয় বন্ধুর লাভ, এটাই হওয়া উচিত। কেন? আমি আবারও বলেছি যে মূলধনের অনুপাত সেটাই লাভ বা ক্ষতি যাই হয়েছে তাদের অনুপাত, বা সেটাই লাভ্যাংশ বা ক্ষতি যাই বলো সেটার অনুপাত সমান হয়। তাহলে শর্তানুসারে আমরা কি করব? শর্তানুসারে তাহলে শর্তানুসারে প্রথম বন্ধুর 6000 ইস টু দ্বিতীয় বন্ধুর আমি ধরেছি x ইকুয়ালস টু প্রথম বন্ধুর লাভ 900, দ্বিতীয় বন্ধুর লাভ 600। ডান, কোনো প্রবলেম নেই। 1 2 1 2 কেটে গেল। 6000 বাই x ইকুয়ালস টু 9/6, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে কি হবে? 3 দুগুণে 6 মানে 2000, তাহলে x সমান সমান 2 দুগুণে 4000। x সমান সমান কত বেরিয়েছে? 4000। 4000 কমেন্ট করেছো তোমরা সবাই, অনুরোধ কমেন্ট করেছে, অঙ্কিতা কমেন্ট করেছে। তো x সমান সমান কি বেরিয়ে গেল? 4000 টাকা। বোঝা গেল? অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে। সুতরাং লিখতে হবে দ্বিতীয় বন্ধুর মূলধন কত ছিল। সুতরাং দ্বিতীয় বন্ধুর মূলধন ছিল 4000 টাকা।
বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কি বলে দিয়েছিল? মোট লাভ বলে দিয়েছিল। মোট লাভের মধ্যে প্রথম বন্ধুর লাভও বলে দিয়েছিল। তাহলে প্রথম বন্ধুর জানতে চেয়েছিল মূলধন, তাহলে ধরি দ্বিতীয় বন্ধুর মূলধন, প্রথম বন্ধুর মূলধন দেওয়া ছিল, তাহলে ধরলাম। হ্যাঁ, স্নেহা বলেছে 4000, ঠিক বলেছে স্নেহা। এবার বলেছে প্রথম বন্ধুর লাভ মূলধন দেওয়া আছে, দ্বিতীয় বন্ধুর মূলধন, তাহলে ধরি দ্বিতীয় বন্ধুর মূলধন কি আছে? x টাকা, যেখানে এক্সট্রা গ্রেটার 0, তাহলে মোট লাভ 1500, প্রথম বন্ধুর লাভ 900, তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ 1500 - 900। হ্যাঁ, চয়নভও ঠিক বলেছে 4000। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ 600 টাকা বেরিয়ে গেল। এবার আমরা কি জানি যে মূলধন অনুপাত আর লাভের অনুপাত এই দুটো সমান হবে। তাহলে শর্তানুসারে মূলধন 6000, দ্বিতীয় বন্ধুরটা তো x ধরেছি x, তাহলে 6000 = x ইকুয়ালস টু 900 = 600। 900টা প্রথম বন্ধুর লাভ, 600টা দ্বিতীয় বন্ধুর লাভ, ব্যাস অনুপাত করলাম, কাটাকুটি করলাম। এই 3 দিয়ে 6কে কেটে 2000, 6000কে কেটে, তাহলে 2000 × 2, কোনাকুনি গুণ হলো, এখানে তো 1 হয়ে গেছে, তাহলে 2000 × 2 4000, x এর ভ্যালু 4000। তাহলে x জানতে চেয়েছিল, দ্বিতীয় বন্ধুর মূলধন 4000 টাকা। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। দীর্ঘ উত্তরাভিত্তিক প্রশ্ন। তাহলে এখানে কি বলেছে? এখানে প্রথম প্রশ্ন বলেছে যে সুজাতা ও তনয়া যথাক্রমে 25,000 টাকা আর 35,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করে। তাহলে এখানে দুটো শর্ত দেওয়া আছে, এই হয়ে গেল প্রথম শর্ত, এই হয়ে গেল দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত কি বলেছে? মোট লাভের 1/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। আচ্ছা, পরে বলেছে বাকি লাভের টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ওকে, এইবার বছরের শেষে মোট লাভ হয়েছে 36,000 টাকা। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে এই 36,000 টাকার 1/3 অংশ সমান ভাগে ভাগ হয়ে যাবে, আর বাকি অংশ, বাকি লাভের টাকাটা মূলধনের অনুপাতে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? সবার প্রথমে 36,000-এর 1/3 অংশ, প্রথম শর্ত অনুযায়ী 36,000-এর 1/3 অংশ সেটাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, অঙ্ক যত লেন্দি হবে বুঝবে তত ইন্টারেস্টিং। একটুখানি ঠান্ডা মাথায় অঙ্ক করতে হবে, শুধু ক্যালকুলেশন তাই ঠিকঠাক করে করতে হবে, বাকি অঙ্ক কিন্তু আহামরি কিছু নেই। লেন্দি অঙ্ক যত হবে বুঝবে যে অঙ্কটা ততটা মজার, শুধু ইন্টারেস্টিং অঙ্ক, একটু ট্রিকি থাকবে না, ট্রিকি কিছু থাকবে না, শুধু অনেক ডেটা তোমাকে দেওয়া থাকবে, তোমাকে সেই ডেটাগুলোকে ক্লিয়ার করে 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 যেতে হবে। তাহলে সবার প্রথমে দিয়েছে সুজাতা ও তনয় যথাক্রমে এত এত টাকা নিয়ে শুরু করে মোট লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে এখানে লিখব মোট লাভ। মোট লাভ কত? 36,000 টাকা। নিচে লেখো, সুতরাং মোট লাভের 1/3 অংশ সমান সমান 36,000 × 1/3 টাকা। তার মানে কত হয়ে গেল? 12,000 টাকা। তাহলে 12,000 টাকা কি করবে? মোট লাভের 1/3 অংশ তারা কি করছে? সমান ভাগে ভাগ করে নেয়। সুতরাং সুজাতা ও তনয়া প্রত্যেকে পায় কত টাকা? তাহলে কি করেছি? এই যে 12,000 টাকা যেটা 1/3 অংশ 36,000, সেটা কি প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেয়। তার মানে প্রত্যেকে কত পাবে? 12,000 / 2 সমান কি হবে? 6,000 টাকা। এটা প্রত্যেকে পায়, সুজাতা ও তনয়া। ঠিক আছে, এইবার সুতরাং এখন অবশিষ্ট লাভের পরিমাণ, তাহলে কি হয়েছে? টোটাল লাভ কত হয়েছিল? 36,000।
তার মধ্যে 12,000 টাকা সমান ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে 12,000 কমে গেছে, তাহলে 36 মাইনাস 12,000 টাকা, তাহলে সমান পড়ে রইল কত? 24,000 টাকা। তাহলে এই 24,000 টাকা এবার বলেছে পরে বাকি লাভের, পরে কি বলেছে? পরে বাকি লাভের টাকা মূলধনের অনুপাতে ভাগ করা হয়। তার মানে এই 24,000 কিসে যাবে? এখন মূলধনের অনুপাতে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে মূলধনের অনুপাত, সুতরাং সুজাতা ও তনয়ার মূলধনের অনুপাত। যখন বড় প্রশ্ন দেবে লিখে লিখে করতে হবে, যেরকম আমি লিখে লিখে করছি। আমি নাই লিখে করতে পারতাম, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও আমি মনে হলো যে না, লিখে করাটা দরকার। তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ইনফরমেশন দেওয়া উচিত মাধ্যমিক পরীক্ষায় পেপারে। এই 3টে শূন্য, এই 3টে শূন্য, তাহলে 5 5 এ 25, 5 7 এ 35। ডান। তাহলে সুজাতা ও তনয়ের মূলধনের অনুপাত কত? 5:7। ওকে, ডান। এরপরে কি বলেছে? তাহলে বাকি টাকা লাভের, বাকি লাভের টাকা মূলধনের অনুপাতে। তাহলে এখন সুতরাং 24,000 টাকার মধ্যে 24,000 টাকায় সুজাতা পাবে। সুজাতা পায় 24,000 গুণ 5 + 7 ওপরে 5, তার মানে 24,000 গুণ 5/12। পাশে অবশ্যই লিখতে হবে একক টাকা। 10,000 টাকা। তনয়া পায় 24,000 গুণ 7/12 টাকা। 12 দিয়ে কাটবো 2,000, তার মানে 7 দুগুণে 14,000 টাকা। ডান। এরপরে কি জানতে চেয়েছে? এরপরে জানতে চেয়েছে কে কত টাকা লাভ্যাংশ পাবে। সুতরাং সুজাতার মোট লাভ্যাংশের পরিমাণ, সুজাতার মোট লাভ্যাংশের পরিমাণ প্রথমে কত করে পাচ্ছিল সুজাতা? এই যে 12,000 টাকার মধ্যে 6,000 টাকা করে সুজাতাও পেয়েছে, তনয়াও পেয়েছে, প্রত্যেকে পায়। তাহলে প্রথমত এই 6,000 টাকার সাথে কি অ্যাড হয়ে যাবে? 10,000 টাকা। তার মানে 6,000 প্লাস 10,000 সমান 16,000 টাকা। বোঝা গেল? নেক্সট, তনয়া তনয়ার মোট লাভ্যাংশের পরিমাণ কত হবে? ওদিকে ও তো 6,000 টাকা করেই পেয়েছিল সুজাতার মতো, কিন্তু এইখানে কত? মূলধনের অনুপাতে বেশি টাকা পেয়েছে, কারণ বেশি টাকা নিযুক্ত করেছিল। তার মানে হয়ে যাবে 20,000 টাকা। তাহলে এই হয়ে গেল দুটো উত্তর। একটা উত্তর হয়ে গেছে 16,000 টাকা, আর একটা 20,000 টাকা। তো 16,000 টাকা 20,000 টাকা তোমরা অনেকেই উত্তর দিয়েছো। হ্যাঁ, সবার উত্তরই ঠিক আছে, একদম একদম সবার উত্তর ঠিক আছে। সবাই তোমরা উত্তর দিয়েছো, অঙ্কটা বোঝা গেল। একটুখানি লেন্দি অঙ্ক, কিন্তু খুব আহামরি ক্যালকুলেশনে কিছু নেই, কিন্তু লেন্দি অঙ্ক। এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে জিনিসটা, যে কি বলছে না বলছে, কি বলতে চাইছে, সেটা পড়লেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি
বড় অঙ্ক ছিল, বাট বোঝার মতো অঙ্ক ছিল। চলো, বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে আমরা বলবো সরল অংশীদারি কারবার। আর যদি সমান সময়ের জন্য যদি না নিয়োজিত করে তখন তাকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার। তার মানে এই যে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা শর্ত যাই হোক বা অন্য শর্ত কি আছে তার থেকেও বড় বিষয়, এটা একটা সরল অংশীদারি কারবারের অঙ্ক। বোঝা গেল? তাহলে এটা একটা সরল অংশীদারি কারবার। তোমার প্রশ্নের উত্তর, তুমি প্রশ্ন করেছিলে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে। ঠিক আছে স্বর্ণদীপ, তুমি প্রশ্ন করেছিলে, তোমার উত্তর হবে সরল অংশীদারি কারবার বলে। চলো নেক্সট প্রশ্ন। 3 বন্ধু এ বি সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর এ আরো 3,000 টাকা লগ্নি করলো। এইটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবারের উদাহরণ অঙ্কের। এই একটা মিশ্র অংশীদারি কারবার। তাহলে কি বলেছে, এ বি সি প্রথমে 6,000 টাকা ছিল, 8,000 টাকা ছিল আর 9,000 টাকা নিয়ে শুরু করলো। এ 6,000 ব্যবসা আরম্ভ করলো, বলছে কয়েক মাস পর, জানি না কয়েক মাস পর এ আরো 3,000 টাকা দিল। তাহলে এর অলরেডি 6,000 টাকা ছিল ব্যবসায়, তারপরে ও কি করলো, আরো 3,000 টাকা প্লাস করলো। তাহলে ওর ব্যবসা এখন 9,000 টাকা হয়ে গেল। কিন্তু ওটা কিছু মাস পর করেছে, বলেনি ক মাস পর, টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো। তাহলে সি পেল 1,080 লাভ্যাংশ। তাহলে সি কত পেল, 1,080 টাকা লাভ্যাংশ পেল। তাহলে এ কখন আরো 3,000 টাকা লগ্নি করেছিল, মানে কত সময় পর বা কখন লগ্নি করেছিল। ঠিক আছে, তাহলে নর্মালি বছরের শেষে কথাগুলো নোটিস করবে। দেখো বছরের শেষে মোট লাভ হয়েছে 3,000 টাকা, তার মানে 1 বছরের হিসাবে আমরা চলবো। তাহলে 1 বছরের হিসাবে যদি চলি, তাহলে এ কয়েক মাস পর বলেছে, এখানে আবার এ বলেছে কয়েক মাস পর। তাহলে যেই কয়েক মাস পর বলেছে তার মানে ধরে নেব এ এক্স মাস পর এ কি করেছে, এক্স মাস পর আরো 3,000 টাকা লগ্নি করেছে। ঠিক, তাহলে শুরু করব কি করে, তাহলে লিখবো, প্রথমে লিখবো ধরি এ এক্স মাস পর আরো 3,000 টাকা লগ্নি করলো। দাঁড়ি এইবার চলে আসছে। সুতরাং এর 6,000 টাকা, এবার মজা দেখো, এ কিন্তু কি করলো, এক্স মাস পর টাকাটা কিন্তু দিয়েছে 3,000 টাকা। তাহলে এর এই প্রথমে 6,000 টাকা দিয়ে তো ব্যবসা শুরু করে বছরের শুরুতে। তাহলে এই 6,000 টাকা এর কত মাস চলবে, এই 6,000 টাকা এক্স মাস চলবে। আর বাকি যে বছর আছে, বাকি যে বছরটা পড়ে আছে, সেই টাকাটা কি হবে, 9,000 টাকা হয়ে যাবে। তাহলে কি লিখবো, এ এর 6,000 টাকা এক্স মাস খাটে এবং 6,000 প্লাস কত দিয়েছিল, 3,000 টাকা, 9,000 টাকা বাকি কমাস খাটে জানি না, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাইনাস এক্স মাস খাটে। দেখো কনসেপ্ট বোঝো। তাহলে 6,000 টাকা কমাস খাটলো এক্স মাস, আর বাকি কত, আরো 3,000 টাকা দিল এক্স মাস পর, সেই 3,000 টাকা কমাস খাটবে। তাহলে বাকি পড়ে থাকা যে মাস, 12 মাসে 1 বছর, 12 মাইনাস এক্স মাস খাটবে। সুতরাং 1 মাস হিসেবে এ এর মূলধন কি হবে, 6,000 ইন্টু এক্স মানে 6,000 এক্স প্লাস 9,000 ইন্টু 12 মাইনাস এক্স, এত টাকা। কি কমন যায়, 3,000 কমন চলে যায়। তাহলে 3 দুগুণে 6, 2, 3 তিরিকে 9, 3 12 36 মাইনাস 3x টাকা। 3,038 মাইনাস 3x টাকা।
কি করলাম, 3000 কমন নিলাম, তাহলে 2 পড়ে থাকলো। 9000 থেকে 3000 কমন নিলে 3 পড়ে থাকে। 3 দিয়ে 12কে গুণ করলে 36, 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x। এবার 36 আর 2 38, এত টাকা হয়ে গেল। এটা এর বেরোলো শুধু, এটা শুধু এর বেরোলো। এবার কি করতে হবে, বাকি বি আর সি এরও বার করতে হবে। তাহলে বি আর সি এরও বার করি, চলো। এবার কি বলেছে, বি ও সি, বি কি করেছে 8000 টাকা দিয়েছে, ও কিছু টাকা নিয়ে তোলেনি। আচ্ছা, সি কি করেছে 9000 টাকা দিয়েছে, ওরও টাকা নিয়েও কিছু প্রবলেম করেনি। তাহলে সুতরাং বি এর 8000 টাকা 12 মাস খাটে। দেখো শুধু কিন্তু এই টাকা নিয়ে ঝামেলা করেছে, ও টাকা দিয়েছে, বাড়িয়েছে। বি কিন্তু, এ আর সি কিন্তু কোনো ডিস্টার্ব করেনি। তারপরেও এটা মিশ্র অংশীদারি কারবারের আন্ডারে যাবে, কারণ কোনো একজনও যদি এদিক ওদিক করে, টাকার পরিমাণ চেঞ্জ করে, বছরের মাঝখানে টাকা দেয় বা টাকা তুলে নেয়, সেই ক্ষেত্রে সেটা মিশ্র অংশীদারি কারবারের আন্ডারে চলে যায়। তাহলে বি এর 8000 টাকা 12 মাস খাটে, সুতরাং 1 মাস হিসেবে বি এর মূলধন 8000 × 12, এত টাকা। ঠিক আছে, সি এর 9000 টাকা 12 মাস খাটে, সুতরাং 1 মাস হিসেবে সি এর মূলধন 9000 × 12, টাকা। ডান, হয়ে গেল। কি করে ফেললাম আমরা এতক্ষণে একটু হাফ রাস্তা পৌঁছেছি। স্যার এর মূলধনটা 36 মাইনাস এক্স, এর মূলধন এর ক্ষেত্রে 6000 টাকা এক্স মাস কেটেছে, তাহলে 6000 এক্স, ও হ্যাঁ কারেক্ট। এইখানে 6000 কমন নিয়েছিলাম, এক্স ছিল, তাহলে এখানে 2x হতো। এখানে 3000 কমন নিয়েছিলাম, এখানে এক্স ছিল, 6000, এক্সটা ভুলেই গেছি আমি, এখানে 6000 এক্স ছিল। হ্যাঁ জয়শ্রী ঠিক বলেছো, এখানে 3000 কমন নিয়েছি, তাহলে 6000 থেকে 3000 নিয়েছি, তাহলে 2x। এখানে 3000 নিয়েছি, 3 ছিল, 12, 3x। এইবার এই 2x আর এখানে 3x, তাহলে এখানে কি হয়ে যাবে, 36 থাকবে, এই 2x আর মাইনাস 3x, তাহলে প্লাস 2x মাইনাস 3x মাইনাস x হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণে কি বার করলাম, এর মূলধন বার করলাম, বি এর মূলধন আর সি এর মূলধন বার করেছি। তাহলে এবার আমাকে কি করতে হবে, এদের মূলধনের অনুপাত বার করতে হবে, তবে গিয়ে আমি লাভ্যাংশের জায়গাটা পৌঁছাতে পারবো। সুতরাং এ বি ও সি এর মূলধনের অনুপাত, তাহলে কত হবে, একটু ছোট করে লিখতে হবে, 3000 ব্র্যাকেটে 36 মাইনাস এক্স ইজ টু 8000 × 12, 8000 × 12 ইজ টু 9000 × 12। ডান। তাহলে সবার প্রথমে দেখো এই 3টে 0, 3টে 0 আর 3টে 0 চলে গেল। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে দিতে পারি, 3 4 12, 3 4 12, তাহলে এখানে কি হয়ে গেল, 36 মাইনাস এক্স ইজ টু 4 8 32 আর 4 9
36। বোঝা গেল না যায়নি? তাহলে কি বেরোলো? 36 মাইনাস এক্স ইস টু 32 ইস টু 36। এইটা কি হয়ে গেল? মূলধনের অনুপাত বেরিয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে? এরপরে বলেছে সি 1080 টাকা লাভ্যাংশ পেল। সি কত লাভ্যাংশ পেয়েছে? 1080 টাকা। তাহলে সি এর লাভ্যাংশের পরিমাণ। আচ্ছা, লাভ কত হয়েছে বলেছে? বছরের শেষে মোট 3000 টাকা লাভ হয়। তাহলে সি এর লাভ্যাংশের পরিমাণ, তাহলে লিখব বছরের শেষে মোট লাভ সমান সমান 3000 টাকা। তাহলে বছরের শেষে মোট লাভ 3000 টাকা। ডান। এরপরে আমাকে কি করতে হবে? সি এর লাভ্যাংশের পরিমাণ, কারণ এই একটা ইনফরমেশন দেওয়া আছে, যদি সেটা বার করতে পারি তাহলে শর্তানুসারে সমান করতে পারবো, ব্যাস, আর কোনো উদ্দেশ্য নেই। সুতরাং সি এর লাভ্যাংশের পরিমাণ সমান সমান টোটাল লাভ 3000। লাভ্যাংশ কি করে পাই? এই নিচে অনুপাতগুলো যোগ করে হরে বসাবো। 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36। ওপরে কি হবে? সি মানে 36। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? সি এর লাভ্যাংশ 3000 টাকা লাভ হয়েছে, ইন্টু অনুপাতগুলো যোগ করে নিচে আনুপাতিক ভাগার যেভাবে করি যোগ করে নিচে লিখলাম, লিখে সি এর যে অনুপাতের অংশটা আছে, সি এর অংশটা 36 বাই এটা করলাম। তাহলে এবার যোগ করলে কত হচ্ছে? 390 আর 6 দুগুণে 12 14, 90 আর 14 104 মাইনাস এক্স। তাহলে কি হয়ে গেল? আচ্ছা, এইখানে সবগুলোর পাশে টাকা। তাহলে 3000 ইন্টু 36 পুরোটা ডিভাইডেড বাই 104 মাইনাস এক্স টাকা। এটা কি বেরোলো? সি এর লাভ্যাংশের পরিমাণ। এটা কি বেরোলো? সি এর লাভ্যাংশের পরিমাণ। আবার দেখো, সি এর লাভ্যাংশ অঙ্কে কি বলে দিয়েছে? অঙ্কে বলে দিয়েছে 1080 টাকা সি এর লাভ্যাংশ। তাহলে শর্তানুসারে 3000 ইন্টু 36 পুরোটা ডিভাইডেড বাই 104 মাইনাস এক্স ইকুয়ালস টু কি হবে? 1080। কেন হলো বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? ঠিক, এটাও সি এর লাভ্যাংশ আমি বার করেছি, বইতে কোশ্চেনে দেওয়া আছে 1080 লাভ্যাংশ। 0 0 কেটে গেল, 3 3 9 18 3 6 18 12 3 দিনে 9 1 3 6 18 12 3 12 36। আবার এই 3 দিয়ে এটাকে কাটবো, হয়ে যাবে 100। তার মানে কি দাঁড়ালো? তার মানে এইদিকে 100 সমান 104 মাইনাস এক্স। ঠিক আছে, এই 104 এদিকে পাঠিয়ে দাও, এক্সটাকে এদিকে পাঠাও। 104 মাইনাস 100, এক্স মাইনাস ছিল এদিকে আসলে প্লাস, 100 প্লাসে ছিল এদিকে গেলে মাইনাস। সুতরাং এক্স ইকুয়ালস টু 4। বোঝা গেল? বড় অঙ্ক ছিল, হ্যাঁ 4 মাস। চয়নিকা, জয়শ্রী সবাই ঠিক বলেছে, 4 মাস। তাহলে উত্তর কি বলেছিল? জানতে চেয়েছিল যে এ কখন আরো 3000 টাকা লগ্নি করেছিল। স্যার আর একবার বুঝিয়ে দিন। ওকে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মৌ দেখে নাও। তাহলে সবার প্রথমে বলেছিল এবিসি। এবিসি কি বলেছিল? সবার প্রথমে কি বলেছিল? এ বি সি যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, 9000 টাকা মূলধন নিয়ে একত্রে একটা ব্যবসা আরম্ভ করে। খুব ভালো বিষয়। কিন্তু কয়েক মাস পর এ আরো 3000 টাকা দেয়, কিন্তু ক মাস পর দেয় সেটা বলেনি। হ্যাঁ, সায়ন উত্তর দিয়েছে 4 মাস। ঠিক আছে, তাহলে কি ক মাস পর দিয়েছে
সেই টাকাটা, সেটা বলেনি। এবার বলেছে 4 মাস পর কয়েক মাস পর তো আরো 3000 টাকা দিল, তো দেওয়ার পর বছরের শেষে মোট লাভ হয়েছে 3000 টাকা। খুব ভালো বিষয়। এবং সি এর লাভ্যাংশ বলে দিয়েছে 1080 টাকা। তাহলে এ কখন ওই আরো 3000 টাকা দিয়েছিল? তাহলে এ কখন 3000 টাকা দিয়েছিল জানি না। তাহলে কোনো জিনিস না জানলে আমরা কি ধরে নিই? এক্স। তাহলে ধরে নিয়েছি এক্স মাস পর এ 3000 টাকা লগ্নি করে। তাহলে এর 6000 টাকা তো প্রথম এক্স মাস খাটে, কারণ এক্স মাস পর তো 3000 টাকা লগ্নি করে। তাহলে প্রথম এক্স মাস কি হয়? এ 6000 টাকা খাটে, তার মানে সেটা কত হবে? 6000 এক্স টাকা মাস হিসাবে, এক মাস হিসাবে মূলধনটা। আর বাকি এক্স মাস হয়ে যাওয়ার পর ও 3000 টাকা বাড়িয়ে দেয়। এ কি করে? আরো 3000 টাকা দেয়। ওর অলরেডি 6000 টাকা ইনভেস্ট করা ছিল, আরও 3000 টাকা ইনভেস্ট করলো। তাহলে ওর এখন মূলধন হয়ে গেল 9000। সেই 9000 টাকাটা বাকি এক্স মাস হয়ে যাওয়ার পর বাকি যে বছরটা পড়ে রইলো সেই বছরটুকু খাটবে। তাহলে বাকি বছর কত? এক্স মাস হয়ে গেছিল, তাহলে 12 মাইনাস এক্স, কারণ 12 মাসে এক বছর। তাহলে 12 মাইনাস এক্স কি হলো? বাকি 9000 টাকা খাটলো। তাহলে বাকি 9000 টাকা বাকি মাসটা খাটলো। তাহলে এই জন্য লিখেছি 6000 এক্স আর 9000 ইন্টু 12 মাইনাস এক্স। 6000 এক্স আর 9000 ইন্টু 12 মাইনাস এক্স। বোঝা গেল? দেন কি করলাম? কমন নিলাম। একটুখানি কমন না নিলে এটা বড় হয়ে যাচ্ছিল, কমন নিতেই হতো। 3000 কমন নিয়েছিলাম, 6000 থেকে 3000 কমন নিয়ে 6000 এক্স ছিল, 3000 কমন নিয়েছি, 2x হয়েছে। তারপরে 9000 ছিল, 3000 কমন নিয়েছি, 3 পড়েছিল, তাহলে 3 দিয়ে 12কে গুণ হয়ে গেছে, 3 12 36 আর 3x। এবার 2x ছিল প্লাসে, 3x ছিল মাইনাসে, হয়ে গেছে মাইনাস এক্স, আর এটা হয়ে গেছে 36। তাহলে 3000 ইন্টু 36 মাইনাস এক্স টাকা। এটা এর এক মাস হিসাবে মূলধন। কিন্তু বি আর সি এরা কোনো ভুল করেনি, এদের কোনো প্রবলেম নেই। এরা কি করেছে? বি 8000 টাকা দিয়েছে, সারা বছর আর কিচ্ছু করেনি, 12 মাস খেটেছে। সিও তাই করেছে, 9000 টাকা দিয়েছে, ওটা 12 মাস খেটেছে। তাহলে 8000 ইন্টু 12, 9000 ইন্টু 12। এবার নর্মালি কি করি আমি, যেহেতু এটা আমার কোনো কাজে লাগবে না, আলটিমেটলি কাটাকুটি করতে হবে, তো আমি না সচরাচর গুণটা করি না। তা আমি কি করি? গুণটা না করে আমি রেখে দিই। তাহলে রেখে দেওয়ার ফলে কি হলো? এবার মূলধনের অনুপাত বার করতে হবে। এ বি সি এর মূলধনের অনুপাত চলে এলাম। তাহলে এ বি সির মূলধনের অনুপাত 3000 ইন্টু 36 মাইনাস এক্স হলো, ইস টু কি হলো? 8000 ইন্টু 12 ইস টু 9000 ইন্টু 12। তাহলে কি হলো? 3টে 0 3টে 0 3টে 0 কেটে গেল। 3 দিয়ে 12কে কাটলাম 4, 3 দিয়ে 9কে কাটলাম, 3 দিয়ে আবার 12কে কাটলাম 4। তাহলে এখানে কি হলো? প্রথমে 3000টা পুরো চলে গেল, পড়ে রইল 36 মাইনাস এক্স। পরের ক্ষেত্রে কি পড়ে রইল? 4 8 32, আর তারপরে লাস্টের ক্ষেত্রে 4 9 36। তাহলে এইটা বেরিয়ে গেল আমার মূলধনের অনুপাত। এবার কোয়েশ্চেনে বলে দিয়েছিল বছরের শেষে মোট লাভ হয় 3000 টাকা। তাহলে বছরের শেষে যদি মোট লাভ 3000 টাকা হয়, তাহলে সি এর লাভ্যাংশ কি হবে? এই হচ্ছে মূলধনের অনুপাত, এই হচ্ছে লাভ, মোট লাভ। তাহলে সি এর লাভ্যাংশের পরিমাণ মোট লাভ গুণ 36 বাই 3টের যোগফল, আনুপাতিক ভাগহারটা নিলাম। 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36 যোগ করলে 104 মাইনাস এক্স। তাহলে এটা হলো সি এর লাভ্যাংশ বা লাভের পরিমাণ। কোয়েশ্চেনে বলেছে সি এর লাভ্যাংশ 1080 টাকা, বা সি 1080 টাকা লাভ্যাংশ পেল। তাহলে শর্তানুসারে এই যে 3000 ইন্টু 36 বাই 104 মাইনাস এক্স, এটা ইকুয়ালস টু 1080 করে দিলাম। দুদিক থেকে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটাকুটি করলাম, 3 দিয়ে 36কে কেটে 12 করলাম, 3 দিয়ে 108কে কেটে 36 করলাম, 12 দিয়ে 36কে কেটে 3, 3 দিয়ে 300কে কেটে 100। তাহলে 100 ইকুয়ালস টু 104 মাইনাস এক্স। এক্সটাকে বাঁ দিকে নিলাম, প্লাস এক্স হয়ে গেল। 100টাকে ডান দিকে নিলাম, মাইনাস 100 হয়ে গেল। তাহলে উত্তর বেরিয়ে গেল 104 মাইনাস 104। এক্স কি ধরেছিলাম? এ কত মাস পর ব্যবসায় আরো 3000 টাকা লগ্নি করেছে। তাহলে উত্তর হবে এ 4 মাস পর ব্যবসায় 3000 টাকা লগ্নি করেছে। বোঝা গেল না যায়নি? এরপরে তোমাদের যদি কোনো আজকের এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করো, আমি তোমাদের সাথে এখন কথা বলবো। আজকের ক্লাস আমাদের এই অঙ্ক এখানেই শেষ হলো। দেখো কেউ কোনো কমেন্ট করেছে কিনা, হ্যান্ড রেজ করেছে কিনা কেউ? কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, ওখানে একটা হ্যান্ড রেজ করার অপশান আছে। সেই হ্যান্ড রেজ করলে তোমরা ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবে। আর না হলে আজকের ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছে একবার, দেখো।
হ্যাঁ বলো সায়ন, এটা তোমার নাম্বার সম্ভবত। হ্যালো সায়ন, হ্যালো, এইদিকে শোনা যাচ্ছে না। এই অঙ্কটা বোঝাবো? আচ্ছা, আরেকবার বোঝাচ্ছি। দেখো, বলেছে 3 বন্ধু আছে যারা কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে। সেখানে এ বি সি 3 বন্ধু, এ দিয়েছে 6,000 টাকা, বি দিয়েছে 8,000 টাকা, আর সি দিয়েছে 9,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। খুব ভালো বিষয়। এইবার এই ব্যবসায় আরম্ভ করার পর কয়েক মাস পরে কি করলো, এ সেই ব্যবসায় আরো 3,000 টাকা দিল কয়েক মাস পর, এবং বছরের শেষে গিয়ে দেখা গেল 3,000 টাকা লাভ হয়েছে, টোটাল লাভ। এবং সি লাভ পেয়েছে কত? সি পেয়েছে 1,080 টাকা। তাহলে জানতে চেয়েছে যে এ ঠিক ক মাস পর ওই টাকাটা দিয়েছিল ব্যবসায়। তাহলে আমি তো জানি না এ ক মাস পর টাকা দিয়েছে ব্যবসায়। তাহলে আমি ধরে নিলাম এ এক্স মাস পরে ব্যবসায় 3,000 টাকা লগ্নি করে। তাহলে কি ধরলাম, এ এক্স মাস পর ব্যবসায় 3,000 টাকা লগ্নি করে। তাহলে যখনই এ এক্স মাস পর ব্যবসায় 3,000 টাকা লগ্নি করলো, তাহলে প্রথম এক্স মাস 6,000 টাকা খাটলো, আর তারপরে কি হলো, বাকি যে টাকার পরিমাণটা, বাকি টাকার পরিমাণ মানে কি 3,000 টাকা আরো বাড়িয়ে 9,000 টাকা, সেটা কিন্তু বাকি 12 মাইনাস এক্স বছর খাটলো। খুব ভালো বিষয়। তাহলে 1 মাস হিসাবে তার মূলধন বার করা হয়েছে। সেমভাবে বি কিন্তু কোনো টাকা এক্সট্রা দেয়নি, বি এর কোনো টাকা প্রবলেমও হয়নি, সেম অ্যাজ সি। সিও তাই করেছে। সি যা টাকা দিয়েছিল সেই টাকা 12 মাস খেটেছে, ওর 8,000 টাকা 12 মাস, 9,000 টাকা 12 মাস। দেন কি করলাম, এবিসি এর মূলধনের অনুপাত বার করলাম। এবিসি এর মূলধনের অনুপাত বছরের শেষে মোট লাভ 3,000 টাকা বলেছে, সেখান থেকে সি এর লাভ্যাংশের পরিমাণ বার করলাম। সি এর লাভ্যাংশের পরিমাণ বার করার পর শর্তানুসারে আমাকে বলেই দিয়েছিল সি এর লাভ্যাংশ 1,080, শর্তানুসারে সমান করলাম, করে এক্স এর ভ্যালু 4 বেরোলো, অর্থাৎ 4 মাস পর। আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আর কারোর প্রশ্ন নেই। তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে তোমাদের নতুন অধ্যায়, নতুন ক্লাস নিয়ে, নতুন টপিক, নতুন বিষয় নিয়ে। থ্যাংক ইউ।